বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ ওয়েবসাইট কুড়িঘরের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ইন্সপেক্টর অফ পোস্ট অফিস অর্থাৎ ডাক অধিদপ্তরের যে ইন্সপেক্টর পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আগামী 17/5/2024 তারিখে। এই পদে আপনারা মোট প্রার্থী কতজন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছেন কতজন, মোট পদ সংখ্যা কতজন এবং প্রতি পদের বিপরীতে কতজন করে লড়বেন, অর্থাৎ মহাযুদ্ধ সৃষ্টি হয়ে গেছে এখানে ক্যান্ডিডেটের সংখ্যার কারণে। এবং এই পদটি একটা লোভনীয় পদ এবং অনেক ভালো মানের পদ। এরপরে আমরা দেখার চেষ্টা করব এই পদের এবং উপজেলা পোস্টমাস্টার পদের সাজেশন, অর্থাৎ হচ্ছে এই দুইটা পদের পরীক্ষা কিন্তু এখন আমাদের বাকি আছে। 2021 সালে যে সার্কুলারটি হয়েছিল, তো এই পদ দুইটার সাজেশন আমরা দেখার চেষ্টা করব, অর্থাৎ কোন বিষয়গুলো এই পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো না পড়ে গেলেই নয়, অর্থাৎ যে টপিকসগুলো আপনারা অবশ্যই আপনাদেরকে পড়ে যেতে হবে, সেই বিষয়গুলো আমরা দেখব। তার আগে আমি গত লেকচারে যে ভিডিওটি দিয়েছিলাম, এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে এই পদের যে স্যালারিটা হয় এখানে কি সুদ মুক্ত কিনা, এই বিষয়ে আরো অনেক কিছু জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি বিষয়টা। এই ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস, ইন্সপেক্টর অফ আরএমএস, ইন্সপেক্টর অফ পিটিসি, এই যে পদটা রয়েছে ইনস্ট্রাক্টর অফ পিটিসি, ইনস্ট্রাক্টর অফ পোস্ট অফিস, এই পদের স্যালারি কিন্তু একদম বাংলাদেশ সরকারের রাজস্ব থেকে হয়, অর্থাৎ ফুল আপনার যে স্যালারিটা আপনি পাবেন এটা একদম খাস একটা স্যালারি, অর্থাৎ এখানে কোনো সুদ বা অন্য কোনো ভকিচকি কোনো পয়সা নাই। এই পদে আপনি ইজিলি ভালো থাকতে পারবেন যদি আপনি চান যে আমি এখানে সৎভাবে চাকরি করব। আপনাকে কেউ এখানে অন্য কিছু বলবে না বা কেউ প্রেশার ক্রিয়েট করবে না যে আপনি এটা নেন বা ওটা নেন, এ ধরনের। যাদের এই ধরনের মানে টেন্ডেন্সি আছে যে আসলে আমি ভালো পোস্টে ভালো একটা জব করব এবং একই সঙ্গে সৎ উপায়ে টাকা উপার্জন করব, তাহলে আপনার জন্য এই পদটি অনেক ভালো মানের পদ। আপনি চাকরি না করলে আসলে বুঝতে পারবেন না। তো এরপরে আমরা দেখি যে আসলে এই পোস্ট অফিসের যে ইন্সপেক্টর নেওয়া হবে, এই পদে টোটাল আপনারা অ্যাপ্লিকেশন করেছেন 1,89,426 জন, 1,89,426 জন, অলমোস্ট 2 লাখের কাছাকাছি। এখানে টোটাল পদ রয়েছে 91টি পদ রয়েছে। এবং আমরা যদি এই মোট প্রার্থীকে 91টি পদ দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি পদের জন্য আপনারা এখানে লড়বেন 2082 জন, 2082 জন, অলমোস্ট 83 জন, অর্থাৎ হচ্ছে 2300-2100 জন এর মতো। এখানে কিন্তু এই সংখ্যাটা কিন্তু হিউজ একটা সংখ্যা। আমরা কিন্তু জানি অলরেডি যে আসলে এই সার্কুলারটি হয়েছিল 2021 সালে। সুতরাং আজকে হচ্ছে 2024 সাল মে মাসে, অর্থাৎ হচ্ছে প্রায় 2.5 বছর এখানে ক্রস করেছে। এই পদে যে 1,89,462 জন প্রার্থী আছেন, অ্যাপ্লিকেশন করেছেন, সবাই যে পরীক্ষা দিতে আসবেন এমনটা না। প্রত্যেক যদি আপনার হচ্ছে 1 মাস পরেও পরীক্ষা হয়, সেক্ষেত্রেও কিন্তু কিছু গ্যাপ থাকে। এখানে যেহেতু আপনার টোটাল স্টুডেন্ট প্রায় 2 লাখের মতো, আমরা ধরে নিচ্ছি এখানে 1.5 লাখ স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করবেন, অর্থাৎ 1,50,000 মতো অংশগ্রহণ করবেন। আর বাকিরা হয়তো বা অনেকের অন্য চাকরি হয়ে গেছে, অথবা অন্য কোথাও শিফট হয়ে গেছে, অথবা ইচ্ছে ভালো চাকরি হয়ে গেছে, বিসিএস হয়ে গেছে, এ ধরনের বিষয়টা। তার মানে আপনারা মোটামুটি প্রিপারেশন নেবেন। 1.5 লাখ ক্যান্ডিডেটের মধ্যে আপনাদের যে কম্পিটিশনটা এটা অনুষ্ঠিত হবে। তো আমরা এখন দেখব সিলেবাসের যে বিষয়টা। প্রথমত একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আসলে চাকরির পরীক্ষার কোনো সিলেবাস কিন্তু আসলে মেইনটেইন করা হয় না। প্রশ্নের ক্যাটাগরি আসলে ডিপেন্ড করে যে অফিসারগণ কোশ্চেন করবেন তার উপরে, বা যে মন্ত্রণালয় থেকে কোশ্চেন হচ্ছে বা যে অধিদপ্তর থেকে কোশ্চেন হচ্ছে তার উপরে।
তো আমি আগে বলছিলাম, গত ভিডিওতে বলেছি যে পোস্ট অফিসের বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেনগুলো হয় সবগুলো মোটামুটি একই ক্যাটাগরির কোশ্চেন। আপনি যদি 8 থেকে 10 বছর কোশ্চেন খুব ভালোভাবে অ্যানালাইসিস করেন মনোযোগ দিয়ে, তাতে দেখবেন যে সবগুলো কোশ্চেন মোটামুটি একই ক্যাটাগরির কোশ্চেন। তারই প্রেক্ষিতে আমি আসলে বলেছিলাম যে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এই পদের জন্য, ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের জন্য এবং উপজেলা পোস্টমাস্টারের জন্য। আচ্ছা, আরেকটি কথা বলে নিচ্ছি, এখানে উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর এদের মধ্যে অনেকে পার্থক্য জানতে চেয়েছেন আসলে কোন পদটি ভালো, এটা একটু বলে নিচ্ছি। দেখুন, উপজেলা পোস্টমাস্টার এটার গ্রেড হচ্ছে আপনার 13 গ্রেড। উপজেলা পোস্টমাস্টারের গ্রেড হচ্ছে আপনাদের 13 গ্রেড, অর্থাৎ হচ্ছে এটার স্কেল হচ্ছে 11,000 থেকে স্টার্ট হবে, 11,000 থেকে স্টার্ট হবে। আর ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের গ্রেড হচ্ছে 12 গ্রেড, এইটার 11,300 থেকে স্টার্ট হবে, 11,300। দেখুন, ব্যালেন্সের দিকটা যদি আমি বলি, ইন্সপেক্টরের ব্যালেন্সটা বেশি, এটা শিওর, মানে এটা হচ্ছে মানে হালাল উপায়ে আপনি যেটা পাবেন সেটার কথা বলছি আপনি। এবং আর উপজেলা পোস্টমাস্টার কিন্তু হালাল উপায়ে আপনি পাচ্ছেন 11,000 টাকা। এখন এই ইন্সপেক্টর ইনি কিন্তু ডোমিনেট করবে উপজেলা পোস্টমাস্টারকে, কারণ এনার পোস্ট অফিসগুলো তদারকি করবেন কিন্তু এই ইন্সপেক্টরই। আমি কিন্তু আগেই বলছি, ইন্সপেক্টর পোস্টটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং পোস্ট। আপনাকে আজকে এখানে দেবে, কালকে ওখানে দেবে, পরশু ওখানে দেবে, এ ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে আপনাকে থাকতে হবে। এবং এর মধ্যেই আপনার নিয়ন্ত্রণাধীন যে পোস্ট অফিসগুলো রয়েছে এগুলো আপনাকে ডোমিনেট করতে হবে, বা এগুলোকে খুব ভালোভাবে আপনার চালাইতে হবে, যে আসলে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা এই বিষয়টা আপনাকে দেখতে হবে। আর উপজেলা পোস্টমাস্টার ইনি কিন্তু একটা উপজেলায় যে পোস্ট অফিসটা রয়েছে এই পোস্ট অফিসে ইনি জব করবেন, এবং এনার সম্মান কিন্তু অনেক বেশি। কিন্তু আপনার যখন হচ্ছে থানা লেভেলে যদি কোনো মিটিং হয়, যেমন ইউনো স্যার রয়েছেন, অর্থাৎ হচ্ছে থানা শিক্ষা নির্বাহী অফিসার যিনি রয়েছেন, এনার আন্ডারে যদি কোনো মিটিং হয় ইনি কিন্তু অবশ্যই এখান থেকে আমন্ত্রণ পান। অর্থাৎ এনার সিটটা, এই যে উপজেলা পোস্টমাস্টারের সিটটা হয় ঠিক যে ওসি থাকে, ওসি এর পাশের সিটটা মূলত এই উপজেলা পোস্টমাস্টারের সিটটা হয়ে থাকে। তার মানে এই পোস্টটা অনেক ভালো, বাট কম্পেয়ার করলে আমি মনে করি ইন্সপেক্টর পোস্টটা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক ভালো মানের একটা পোস্ট। তো এই ছিল উপজেলা পোস্টমাস্টার আর হচ্ছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের যে পার্থক্যটা সেটা। এখন আমরা সাজেশনের বিষয়টাতে আসি, যে আমরা জানি যে আসলে চাকরি পরীক্ষার কোনো সাজেশন হয় না বা সিলেবাস হয় না। আমাদের বেসিক থিঙ্কিং নিয়ে আসলে পরীক্ষাগুলোতে যেতে হয়। আপনাদের যাদের বেসিক থিঙ্কিং খুব ভালো হবে তারা কিন্তু আসলে এই পরীক্ষাগুলোতে টিকবেন। যদি বেসিক থিঙ্কিং আপনার না থাকে, অর্থাৎ মুখস্থ বিদ্যা দিয়ে আসলে কোনো কিছু করা যায় না, কিন্তু সেটা আপনারা এর আগেও দেখেছেন, পোস্ট অফিসের পরীক্ষাগুলোতে আপনারা দেখেছেন, এখানে কিছু কিছু ক্রিয়েটিভিটিও থাকে এই কোশ্চেনগুলোতে। তো আমি আমার যে লেকচারগুলো আসবে, সালের যে কোশ্চেনগুলো আসবে, আমি এখানে সবগুলো দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে যে সাজেশনটা সাজেস্ট করতেছি, এই সাজেশনটা হচ্ছে দুই ধরনের স্টুডেন্টের জন্য। যারা খুব বেশি পড়াশোনা করেছেন তাদের জন্য, অনেক সময় দেখা যায় যারা খুব বেশি পড়াশোনা করেছেন সামান্য ভুলের জন্য কিন্তু চান্স হয় না, ওকে, তাদের জন্য, এবং যারা শুরু করেননি বা শুরু করবেন বা এই 7 দিনের মধ্যে ভালো প্রিপারেশন নেবেন বা খুব ব্যস্ত ছিলেন অন্য কোনো কাজে, তাদের জন্যও এই সাজেশনটি। আমি এখানে দুইটা সাজেশনের কথা বলবো। এখানে সাজেশনের মূলত দুইটা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ যেটা, সেটা সকলের জন্য, সেটা হচ্ছে 35 থেকে 45 বিসিএস এর যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো পড়বেন। এই কোশ্চেনগুলো কিন্তু আপনি সব পড়বেন না। কি কি পড়বেন আমি বলে দিচ্ছি। শুধু বাংলা আর সাধারণ জ্ঞান পড়বেন। ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের পদের জন্য শুধু বাংলা এবং সাধারণ জ্ঞান পড়বেন। কোথায় থেকে? 35 থেকে 45 বিসিএস এর যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো। সাম্প্রতিক সময়ে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে, এই কোশ্চেনগুলো সাম্প্রতিক সময়ে গত 2 বছরের, সাম্প্রতিক সময় বলতে আমি বোঝাচ্ছি গত লাস্ট 2 বছরের যে পরীক্ষাগুলো হয়েছে প্রাইমারি নিবন্ধন এবং অন্য অধিদপ্তরের
বা মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয়েছে এই কোশ্চেনগুলো আপনাকে সলিউশন করতে হবে। তার মানে আমি দেখুন এখানে একটা সাজেশন কিন্তু কমপ্লিট করে দিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, 35 থেকে 45তম বিসিএস এর যে কোশ্চেনগুলো রয়েছে এখান থেকে বাংলা এবং সাধারণ জ্ঞানটা পড়ে নেবেন সব, ওকে। আর অন্য কোনো পার্ট এখান থেকে পড়বেন না আপনি। আর গত 2 বছরের প্রাইমারি নিবন্ধন এবং বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় এর যে প্রশ্নগুলো হয়েছে এই কোশ্চেনগুলো থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি এবং বিজ্ঞান বিষয়ে যে কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে রিভিশন করবেন। এইটা হচ্ছে একটা পার্ট। যদি আপনারা এইখানে যে আমি 4টা লিখছি এই 4টা ব্যতীত শুধু আপনি এই প্রসেসে যান তাহলে কিন্তু আপনি এখানে রিটেনে ইজিলি কভার করতে পারবেন। এরপরে আরেকটা প্রসেস হচ্ছে যে আমি এখানে একটা সিলেবাস ওঠায় রাখছি। এখানে এই সিলেবাসটি আসলে পোস্ট অফিসের যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে, অর্থাৎ গত 8 থেকে 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি এই টপিকসগুলো এখানে লিখেছি শুধু পোস্ট অফিসের। আমি কিন্তু আগেই বলেছি পোস্ট অফিসের কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, অর্থাৎ যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসে সেই অধ্যায়গুলো আমি এখানে লেখার চেষ্টা করছি এবং এখানে একই সঙ্গে স্টার চিহ্ন দিয়ে রাখছি যে এই স্টার চিহ্ন দেওয়াগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনারা যাদের প্রিপারেশন খুব ভালো আছে তারাও করবেন কি এই টপিকসগুলো অ্যাটলিস্ট একবার করে চোখ বুলায় যাবেন। আর আপনাদের যাদের প্রিপারেশন নাই, অর্থাৎ মোটামুটি প্রিপারেশন আছে বা প্রিপারেশন এখনো নেননি, আগামী 7-8 দিনের মধ্যে প্রিপারেশন নিতে চাচ্ছেন, পরীক্ষা অ্যাটেন্ড করতে চাচ্ছেন, আপনারা করবেন কি এই টপিকসগুলো ধরে 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 পড়বেন। কিভাবে পড়বেন আমি একটু বলে দিচ্ছি। ধরুন আপনার শব্দ পড়তেছেন, কারণ 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের টাইম কিন্তু অনেক কম। শব্দ পড়বেন আপনি, শব্দতে কি আছে, বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ রয়েছে। এই শব্দ অধ্যায়টা বের করবেন। কোথায় থেকে বের করবেন? আপনার যে জর্জ সিরিজের যে বইগুলো রয়েছে বা বিভিন্ন ভিন্ন রাইটার বাজারে বই রয়েছে, অর্থাৎ এই অধ্যায়টা আপনি বের করবেন যে কোনো বই থেকে। বের করার পরে সালের যে কোশ্চেনগুলো রয়েছে শুধু সালের কোশ্চেনগুলো পড়বেন, কারণ এখন কিন্তু আপনি বেসিক করে কভার করতে পারবেন না, টাইম কিন্তু অনেক কম। শুধু সালের কোশ্চেনগুলো যেগুলো সালে আসছে, বিভিন্ন সালে আসছে, শুধু এগুলো পড়বেন। তো এভাবে আপনি যেমন পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচ আপনি বের করবেন, বের করে শুধু সালের কোশ্চেনগুলো পড়বেন। যেমন আপনার এখানে সংখ্যা অধ্যায়টা রয়েছে, সংখ্যা অধ্যায়ে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু সালের কোশ্চেন পড়ে লাভ নেই, আপনার বেসিকগুলো খুব ভালো করতে হবে। ম্যাথমেটিক্সের বেসিকগুলো ভালো করতে হবে। যদিও আমরা দেখেছি যে গত রাজশাহী সার্কেলের যে পরীক্ষাগুলো হয়েছে এবং রংপুর পিএলআই এর যে পরীক্ষাগুলো হয়েছে এবং ঢাকা পিএলআই এর যে কোশ্চেনগুলো হয়েছে, আমরা এখানে দেখেছি ম্যাথমেটিক্সে কিন্তু একটা ছিল, যে ভেরিয়েন্ট ছিল, যে কি ধরনের। আমি এই কোশ্চেনগুলোর কথা যদি বলি, রংপুর পিএলআই এবং ঢাকা পিএলআই সর্বশেষ যে পরীক্ষাগুলো হয়েছে এবং রাজশাহী পোস্টাল যে পরীক্ষাটি হয়েছে, এখানে ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো কেমন ছিল, যে কথাগুলো বড় ছিল বাট কোশ্চেনের যে করার যে ক্যাপাসিটি বা কোশ্চেন যে আপনি সলিউশনটা নিয়ে আসবেন এই সিস্টেমটা একদম ছোট ছিল। প্রশ্ন বড় ছিল, কথা বেশি ছিল, বাট উত্তর অনেক সহজ ছিল। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে পোস্ট অফিসে পরীক্ষা দেওয়ার জন্য। কারণ এখানে আপনার পরীক্ষার প্রশ্ন কিন্তু যখন আপনি পরীক্ষা দেবেন তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে প্রশ্ন প্রিন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কোন লেভেলের কোশ্চেন গুলো করা হবে, অর্থাৎ এক রাতের মধ্যে কোশ্চেন করা হয়। ওকে, যাই হোক, কোশ্চেন সম্পর্কিত বেশি কিছু বলতে যাচ্ছি। বাংলা বিষয়ে কোন কোন অধ্যায়গুলো আপনি পড়বেন? ধরুন শব্দ থেকে পড়বেন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ আপনার এটা পড়তেই হবে। সন্ধি পড়বেন, পদ পড়বেন, বাগধারা, বাক্য সংকোচন, ধ্বনি, সমাস, কারক, এই কয়টা পার্ট ব্যাকরণ পার্ট থেকে পড়বেন। এবং সাহিত্যের যে পার্টটা রয়েছে, সাহিত্যের পার্টটাতে আমি বলবো কিছু এই পোস্ট অফিসের প্রশ্ন ভিত্তিক কিছু রাইটার রয়েছে। আমি রাইটারের নামগুলো বলছি, আপনারা একটু কাইন্ডলি লিখে নেবেন। প্রথম কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ, জসিমউদ্দিন, জহির রায়হান, নির্মলেন্দু গুণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, সুফিয়া কামাল, সৈয়দ ওয়ালিউল্লাহ, হুমায়ুন আজাদ আর হচ্ছে হুমায়ুন আহমেদ।
এই যে আমি কয়েকজন রাইটারের নাম বললাম, এই রাইটারের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেন মানে এই রাইটার থেকে যে কোশ্চেনগুলো এসেছে এই কোশ্চেনগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। আর সাহিত্য পাঠ থেকে এই পরীক্ষায় কিন্তু কমপক্ষে 3 থেকে 4টা কোশ্চেন আপনি পাবেন সাহিত্য পাঠ থেকে। আমরা জানি যে সাহিত্য পাঠ থেকে কোন লেভেলের কোশ্চেন হয়, বিসিএস লেভেলের কোশ্চেন হয়, বা 11 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো, এগুলো থেকে সাহিত্য থেকে কিন্তু 1টা বা 2টা কোশ্চেন আসে। বাট এই পোস্ট অফিস অফ ইন্সপেক্টর এখানে কিন্তু, বা উপজেলা পোস্টমাস্টার, এই পোস্টগুলোতে কিন্তু সাহিত্য থেকে অবশ্যই কোশ্চেন আসে। সুতরাং আপনার এখানে সাহিত্য পাঠটা দেখতে হবে। সাহিত্য পাঠের মধ্যে আপনার হচ্ছে আধুনিক যুগটা দেখতে হবে, প্রাচীন যুগ, মধ্যযুগ। এই প্রাচীন যুগ মধ্যযুগের যে আপনার বেসিক যে কোশ্চেনগুলো, শুধু এই কোশ্চেনগুলো দেখবেন, বেশি ডিপের কোশ্চেন দেখার দরকার নেই। ইংলিশ বিষয়ের ক্ষেত্রে আমি যদি বলি, ইংলিশে এখানে সালের কোশ্চেনগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবেন আপনারা। সালের কোশ্চেনগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। এখানে দেখুন, পার্টস অফ স্পিচ আমি এখানে লিখছি, ফ্রেজেস লিখছি, প্রিপোজিশন লিখছি, কারেক্ট সেন্টেন্স লিখছি, আর্টিকেল, রাইট ফর্ম, ভার্ব লিখছি, আর ট্রান্সলেশন লিখছি, সিনোনিম অ্যান্টোনিম লিখছি, এবং ইভেন্চুয়ালি লিখছি আপনার হচ্ছে লিটারেচার। এখন লিটারেচারের যে পার্টটা, এখান থেকেও বেশ কিছু কোশ্চেন আসে, কিন্তু 3টা বা 4টা বা 2 থেকে 3টা কোশ্চেন এখানে লিটারেচার থেকে আসে। এই লিটারেচারের কোশ্চেনটা আপনি কোথায় থেকে পড়বেন? বাজারের যে বইগুলো রয়েছে এখানে দেখবেন সবগুলো বইয়ের শেষে আপনার হচ্ছে লিটারেচার থেকে 100 থেকে 150 কোশ্চেন দেওয়া আছে। শুধু এই কোশ্চেনগুলো আপনি রিভিশন করবেন। এই ছিল মূলত হচ্ছে ইংলিশ বিষয়ের যে সাজেশন সেটা। এবং গণিতে যদি আসি, গণিতের ক্ষেত্রে, গণিতে আমি আগেই বলেছি যে আসলে বেসিক খুব ভালো থাকতে হবে ম্যাথমেটিক্সে, না হলে কিন্তু আপনার এখানে ভালো করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ধরুন সংখ্যা থেকে মৌলিক সংখ্যা, ভগ্নাংশ এবং ধারা, এই 3টা পার্টের যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ গুলো আছে, এগুলো প্র্যাকটিস করবেন। এবং শতকরা এবং লাভ ক্ষতি, এখান থেকে তো আপনার কোশ্চেন আসবে। ইদানিং সময়ে যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসতেছে সেটা হচ্ছে সরল সুদের অঙ্কগুলো এবং চক্রবৃদ্ধি মুনাফা যেটা আছে, এই মুনাফার অঙ্কগুলো এবং লাভ ক্ষতির যে অঙ্কগুলো, এই কোশ্চেনগুলো আপনারা দেখে নেবেন। এবং গতিবেগের যে অঙ্কগুলো রয়েছে, ট্রেন এবং নৌকা, আপনার গতিবেগের অঙ্ক দেখে আমি অনেকের কাছ থেকেই শুনি যে আসলে গতিবেগের অঙ্ক কমপ্লেক্স, কিন্তু এই পোস্ট অফিসের যে পরীক্ষাগুলো হয় সেখানে গতিবেগের যে কোশ্চেনগুলো থাকে অনেক সহজ কোশ্চেন। আপনি প্রশ্ন পড়বেন মনোযোগ দিয়ে, গতিবেগের অঙ্ক দেখে আপনি ছেড়ে দিয়ে যাবেন তাহলে কিন্তু হবে না। আপনার করতে হবে কি, গতিবেগের অঙ্ক পড়তে হবে, রিডিং করতে হবে। সকল অঙ্ক আপনি রিডিং করবেন এবং খুব মনোযোগের সহিত, মানে টেন্ডেন্সি প্রশ্নে থাকতে হবে, মাথার সমস্ত চিন্তা প্রশ্ন কেন্দ্রিক থাকতে হবে। তাহলে কিন্তু আপনি একটা কোশ্চেন একবার পড়লে অ্যান্সার করার সক্ষমতা রাখবেন। যদি আপনার প্রশ্ন দেখার পরে যদি আপনি অন্য কিছু চিন্তা করা শুরু করেন এবং প্রশ্ন রিডিং করতেছেন, তাহলে কিন্তু আপনার এখানে টাইম যাবে এবং প্রশ্নটা আপনি সলিউশন করতে পারবেন না এবং ফ্রাস্ট্রেশনে ভুগবেন। সেক্ষেত্রে আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। এই কারণে আপনি যখন কোশ্চেন পড়বেন, ফুল থিঙ্কিং কোশ্চেনে রাখবেন, তাহলে আপনি একবার পড়ে কোশ্চেনটা আপনার মাথায় গেস করবে, মাথায় কাজ, মানে এটা সলিউশন আসার একটা প্রসেস তৈরি হবে। এরপরে দেখুন, লগ সম্পর্কিত ম্যাথ, আমি কিন্তু আগেই বলেছি এই যে লগ সম্পর্কিত যে ম্যাথগুলো আসে, আমি আমার ভিডিও লেকচারে দেখাবো। পরবর্তী যে ভিডিও লেকচারগুলো আসতেছে এটাতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কোনটাতে বেশি গুরুত্ব দিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো লেকচারগুলোতে আমি যখন ম্যাথ করাবো তখন কিন্তু আমি বলবো যে আসলে এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি করে দেখুন। এই যে বিষয়গুলো আমি তখন বলবো। সুতরাং এই লেকচারগুলো কেউ বাদ দেবেন না আশা করি। এই লগ সম্পর্কিত যে ম্যাথগুলো কোথায় থেকে আসে, কোন অধ্যায় থেকে আসে, কোন অঙ্ক কয়টা আপনি করবেন, এগুলো আমি বলে দিব লেকচারের সময়। এরপরে আসি আপনার হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির যে কোশ্চেনগুলো রয়েছে আমাদের জেনারেল ম্যাথের 3 অধ্যায়টা রয়েছে, এখান থেকে আপনার মোটামুটি সালের কোশ্চেনগুলো শুধু রিভিশন করে যাবেন এবং সূত্রগুলো একটু দেখে যাবেন। আর এখানে জ্যামিতি এবং মুখস্থ অংশ। জ্যামিতি বলতে আমি এখানে বুঝাচ্ছি বৃত্ত এবং ত্রিভুজ সংক্রান্ত এবং চতুর্ভুজ সংক্রান্ত যে থিওরিগুলো প্রতিনিয়ত আসে, শুধু এগুলো দেখবেন, অন্য কিছু দেখার দরকার নাই। আর মুখস্থ অংশ, এখান থেকে আপনি 2 থেকে 3টি কোশ্চেন পাবেন 100%। কারণ এর আগেও আমি হচ্ছে শিক্ষক নিবন্ধনে বলেছিলাম, এবং 3টা যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে প্রাইমারি কোশ্চেন হয়েছিল সেখানে আমি বলেছিলাম, এবং আমি ঠিক যেভাবে বলেছিলাম ওইখান থেকেই ওই মুখস্থ কোশ্চেনগুলো কিন্তু এসেছিল। আমি আমার ম্যাথমেটিক্সের যে ভিডিও লেকচারগুলো থাকবে এখানে এই মুখস্থ কোশ্চেনগুলো কোথায় থেকে আসে সেই বিষয়টা আমি বলে দিব। তারপরেও আমি এখানে বলে দিচ্ছি মুখস্থ কোশ্চেনগুলো আপনি পড়বেন। পুরাতন ক্লাস 8-এর যে বইটা রয়েছে, এই বইয়ের 3 অধ্যায়ের 3 থেকে 4টা পেজ আছে। এই
উদাহরণের 3 থেকে 4টা পেজ আছে, এই 3 থেকে 4টা পেজ জাস্ট হচ্ছে রিডিং করবেন এবং এখানে কয়েকটা বিষয় আছে, এগুলো জাস্ট হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো কোশ্চেন বারবার আসে, আমার ভিডিও লেকচারে আমি এসব বলে দিব। এই হচ্ছে মুখস্থ কোশ্চেন। এখানে কিন্তু আপনি 2 থেকে 3টা কোশ্চেন 100% পাবেন। আর জ্যামিতি পার্টের কথা বলছি, এই টোটাল হচ্ছে ম্যাথমেটিক্সের কোশ্চেন বা সাজেশন। এরপর আসি সাধারণ জ্ঞানের যে অংশটুকু, সাধারণ জ্ঞান আপনি কোথা থেকে পড়বেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এখন নম্বর বন্টনে যদি আসি, এখানে কিন্তু টোটাল নম্বর হচ্ছে 70। এই 70 নম্বরের মধ্যে এই বাংলা থেকে দেখা যাবে আপনার হচ্ছে 15 নম্বর। আমি এখানে ধরে নিচ্ছি আইডিয়াল একটা নম্বর 15, এখানে 15 নম্বর, এখানে আপনি গণিতে আপনার 15 নম্বর ধরে নিচ্ছি। তার মানে এখানে কিন্তু আপনার হচ্ছে 3 15 45 নম্বর। আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের এই যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আইসিটি, বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি এবং এখানে হচ্ছে আপনার বিজ্ঞান বিষয়বলি, এই 4টা পার্ট থেকে যে কোশ্চেনগুলো থাকবে এই সংখ্যাটা এই 70 এর অবশিষ্ট, অর্থাৎ হচ্ছে আপনার ধরুন 3 15 45 আর এখানে হচ্ছে 25, যদি এই 4টা পার্ট থেকে যদি 25 আসে তাহলে কিন্তু এই 3টা পার্ট থেকে 15, এভাবে কিন্তু আপনার 70 মার্ক ক্যারি করতে পারেন। আর যদি আপনার কখনো যদি এরকম না হয় হিসাবটা, কারণ আমি কিন্তু আগেই বলেছি এই প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করে যে আসলে প্রশ্নটা কোথায় থেকে করা হবে বা হচ্ছে কোথায় থেকে কত নম্বর দেয়া হবে এই নম্বর বিভাজনে। তবে টোটাল নম্বর হচ্ছে 70, এটুকু আপনি ফিক্স থাকেন। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর আপনার কেটে যাবে। সুতরাং এখানে খুব সাবধানে পরীক্ষা দিতে হবে। আর প্রিলির এই নম্বরটাই কিন্তু রিটেন নম্বরের সঙ্গে যোগ হবে। এখন যদি আমি আসি এখানে, ধরুন যদি আপনার হচ্ছে এখানে 20 করে থাকে, এখানে যদি 20 দেই, এখানে যদি 20 দেই বা এখানে যদি 20 দেই গণিতে, তাহলে 3 20 60 আর এখান থেকে 10। সেক্ষেত্রে আইসিটির কোশ্চেন এবং বিজ্ঞানের কোশ্চেন কিন্তু থাকবে না বললেই চলে। এই ধরনের একটা প্যাটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, এখানে অঙ্ক হচ্ছে আপনার হচ্ছে 15, তাহলে আপনার 20 20 40 আর 15, 20 20 40 আর 15 আসছে হচ্ছে আমাদের 55, আর 70 তে 15 নম্বর সাধারণ জ্ঞান থেকে থাকতে পারে। সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ, আন্তর্জাতিক, আইসিটি অথবা দুই একটা থাকবে, বিজ্ঞান বিষয় যে একটা থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পোস্ট অফিস অফ ইন্সপেক্টর এবং উপজেলা পোস্টমাস্টার পদে কিন্তু অবশ্যই পোস্ট অফিস সম্পর্কিত কিছু কোশ্চেন থাকবে। এই পোস্ট অফিস সম্পর্কিত কোন কোশ্চেনগুলো পড়বেন, এই কোশ্চেনগুলো আমি আমার ভিডিও লেকচারে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা দেখেছি যে 2016 সালে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের যে পরীক্ষাটি হয়েছিল, এখানেও কিন্তু আপনার হচ্ছে 2টা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল জিইপি এর পূর্ণরূপ কি বা জিইপি কি কাজে ব্যবহার করা হয়, এবং আমাদের হচ্ছে বাংলাদেশ ডাকের যে হচ্ছে জিইপি কত সালে চালু হয়, এ ধরনের একটা কোশ্চেন ছিল। তো যাই হোক, আমাদের পোস্ট অফিস সম্পর্কিত প্রায় আমরা 1 থেকে 150 কোশ্চেন আমি এখানে আমার ভিডিও লেকচারে দেওয়ার চেষ্টা করব। এই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, পোস্ট অফিসের যে কোশ্চেনগুলো থাকবে। তো এই ছিল তো মূলত মান বন্টনের যে বিষয়টা এবং সাজেশনের যে বিষয়টা। আমি এখানে সাজেশনের 2টা প্রসেস বলছি, আপনারা যারা খুব ভালো তারা 2টা প্রসেস অবলম্বন করবেন আমি মনে করি। আর যারা মাত্র শুরু করবেন তারা যে কোনো একটা প্রসেস অবলম্বন করবেন, কারণ 2টা করতে গেলে আপনারা কিন্তু কভার করতে পারবেন না এবং পরীক্ষা অলরেডি একদম আমাদের হাতের সন্নিকটে চলে আসছে। তো এই ছিল মূলত আমাদের হচ্ছে এই উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের যে পদের যে সাজেশনটা, গুরুত্বপূর্ণ সাজেশনটা, সেটা এর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এছাড়াও যদি এই পদের যে কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা আমাকে নক করতে পারেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।